আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 61 জন ফিলিস্তিনি নিহত। রাশিয়ার মস্কোতে হামলা চালানো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য উচিত কাজ হবে না বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনি অবরুদ্ধ শহর গাজায় কোনো নিরাপদ জায়গা নেই, প্রতিদিন মৃত্যুর সম্মুখীন গাজার শিশুরা, ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া বলেন। নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে হুমকি পেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান কৌঁসুলি করিম খান। ব্রিটিশ সেনাবাহিনীর এক নজিরবিহীন তথ্য ফাঁসের ঘটনায় জীবনের ঝুঁকিতে 33,000 আফগান। স্পেনে উচ্চ তাপমাত্রার কারণে গত 2 মাসে 1,180 জনের মৃত্যু। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর বিরুদ্ধে শিশু, গর্ভবতী নারী সহ অন্তত 30 জনকে হত্যার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইসরায়েলি হামলায় ত্রাণপ্রার্থী সহ নিহত আরও 61 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অন্তত 61 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 2 জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। বুধবার 16 জুলাই কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ সতর্ক করেছে যে অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশুদের মধ্যে অপুষ্টির হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত দক্ষিণ গাজার রাফার উত্তরে একটি বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হচ্ছে। সেখানে ইসরায়েলি হামলায় অন্তত 2 জন নারী নিহত এবং 30 জন আহত হয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষের দিক থেকে জিএইচএফ এর কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহের চেষ্টা করতে গিয়ে গাজায় অন্তত 875 জন মানুষ নিহত হয়েছেন। মস্কোতে হামলা চালানোটা জেলেনস্কির জন্য উচিত কাজ হবে না বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার মস্কোতে হামলা চালানোটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য উচিত কাজ হবে না। গতকাল মঙ্গলবার তিনি এমন মন্তব্য করেছেন। ট্রাম্প আরও বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উচিত 50 দিনের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হওয়া, না হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। রাশিয়ার আরও গভীরে হামলা জোরদার করতে ট্রাম্প ব্যক্তিগতভাবে ইউক্রেনকে উৎসাহ দিয়েছেন বলে ফাইন্যান্সিয়াল টাইমসে প্রতিবেদন প্রকাশের পর তিনি কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচনার ব্যাপারে জানেন এমন কয়েকজন ব্যক্তির বরাতে গতকাল ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদনটি প্রকাশ করে। ট্রাম্প জেলেনস্কির কাছে জানতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেয় তাহলে তিনি মস্কোতে হামলা চালাতে পারবেন কিনা। গতকাল হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকেরা এই বিষয়ে ট্রাম্পের কাছে জানতে চান। মার্কিন প্রেসিডেন্ট তখন বলেন, না, মস্কোতে হামলা করাটা তার উচিত হবে না। কোনো নিরাপদ জায়গা নেই, প্রতিদিন মৃত্যুর সম্মুখীন গাজার শিশুরা, ইউনিসেফের মুখপাত্র। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত ফিলিস্তিনি অবরুদ্ধ শহর গাজায় দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ চলছে। অব্যাহত হামলায় প্রতিদিন শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখন পর্যন্ত নিহত 58,000-এর মধ্যে 17,000-ই শিশু। এ অবস্থায় গাজায় আর মানুষ বেঁচে থাকার কোনো নিরাপদ জায়গা নেই বলে মনে করেন ইউনিসেফের মুখপাত্র রোজালিয়া বলেন। তার মতে ফিলিস্তিনি অঞ্চলটির শিশুরা প্রতিনিয়ত মৃত্যুর সম্মুখীন হচ্ছে। আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রোজালিয়া বলেন, গাজাকে শিশুদের কবরস্থান এবং প্রতিদিনের স্ট্র্যাটেজির একটি দৃশ্য হিসেবে বর্ণনা করেছেন। বলেন কমপক্ষে 17,000 শিশু নিহত হয়েছে। এগুলো সংখ্যা নয়, এরা ছেলে এবং মেয়ে, ছোট বাচ্চা এবং শিশু। নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে হুমকি পেয়েছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকে গত মে মাসে হুমকি দেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়া না হলে তাকে, করিম খান এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে ধ্বংস করে দেওয়া হবে। আইসিসির আসামি পক্ষের আইনজীবী ও ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নিকোলাস কফম্যান এ হুমকি দিয়েছিলেন। আদালতে নথিভুক্ত হওয়া একটি বৈঠকের নোট থেকে মিডল ইস্ট আই এসব তথ্য জানতে পেরেছে। বৈঠকে করিম খানকে কফম্যান একটি প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবটি ছিল করিম খান যেন গ্রেপ্তারি পরোয়ানা ও সংশ্লিষ্ট তথ্যগুলো গোপনীয় শ্রেণীতে ফেলতে আদালতে আবেদন করেন, আর তাতে ইসরায়েলি এই অভিযোগের বিস্তারিত জানার সুযোগ পাবে এবং গোপনে সেগুলো চ্যালেঞ্জ করতে পারবে, এর ফলে প্রকাশ্যে আসবে না। কফম্যান তখন বলেছিলেন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আইনি পরামর্শকের সঙ্গে কথা বলেও সেখান থেকে অনুমোদন নিয়ে প্রস্তাবটি দিয়েছেন। প্রস্তাবের পাশাপাশি
পাশাপাশি কফম্যান হুঁশিয়ারিও দেন, বলেন পশ্চিম তীরের অবৈধ বসতির পক্ষে প্রচার চালানোর কারণে বেনগভির ও স্মোট্রিচের বিরুদ্ধে যদি আরো পরোয়ানা জারির আবেদন করা হয় তবে আলোচনার জন্য আর কোনো পথ খোলা থাকবে না। করিম খানকে সতর্ক করে কফম্যান বলেন, তারা আপনাকে শেষ করে দেবে ও আদালতকে ধ্বংস করে দেবে। ব্রিটিশ সেনাবাহিনীর ভুলে জীবনের ঝুঁকিতে 33,000 আফগান। এক নজিরবিহীন তথ্য ফাঁসের ঘটনায় ব্রিটিশ সেনাবাহিনী হাজার হাজার আফগান নাগরিকের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এই তথ্য ফাঁসের পর বিষয়টি আড়াল করতে যুক্তরাজ্য সরকার একটি কঠোর ও দীর্ঘস্থায়ী সুপার ইনজাংশনও ব্যবহার করে। এর মাধ্যমে আদালতের অনুমতি ছাড়া এমনকি এই আদেশের অস্তিত্ব নিয়েও কাউকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি। দ্য টাইমস জানায়, ঘটনাটির সূত্রপাত 2022 সালের ফেব্রুয়ারিতে। সে সময় এক ব্রিটিশ সৈনিক ভুল করে ব্রিটেনে আশ্রয়ের আবেদনকারীকে যাচাই করতে গিয়ে প্রায় 33,000 ব্যক্তিগত তথ্য সহ একটি ডেটাবেস আফগানদের কাছে পাঠিয়ে দেন। এরপর এই তথ্য তৃতীয় কোনো ব্যক্তির হাতে পৌঁছায়, যিনি তা ফেসবুকে প্রকাশের হুমকি দেন। ধারণা করা হচ্ছিল যদি এই তথ্য তালেবানের হাতে চলে যেত তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনত। তালিকাভুক্ত ব্যক্তিদের একে একে হত্যা করতে পারত তালেবান। পুরো তালিকাটি কার্যত এক মৃত্যু তালিকায় পরিণত হওয়ার আশঙ্কা ছিল। এই অবস্থায় তথ্য ফাঁস নিয়ন্ত্রণে আনতে অপারেশন রুবি ফিক নামে একটি গোপন অভিযান চালু করে ব্রিটিশ সরকার। এই বিপর্যয়ের পরিণতি মোকাবেলায় প্রায় 7 বিলিয়ন পাউন্ড বরাদ্দ দেয়া হয়। স্পেনে তীব্র তাপদাহ, 2 মাসে 1,180 জনের প্রাণহানি। স্পেনে উচ্চ তাপমাত্রার কারণে গত 2 মাসে 1,180 জনের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের বড় একটি অংশের বয়স 65 বছরের ঊর্ধ্বে, আর অর্ধেকের বেশি নারী। এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনও কয়েক সপ্তাহ ধরে তীব্র তাপদাহ বয়ে বেড়াচ্ছে। প্রায়ই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। দাবদাহে স্পেনের গ্যালিসিয়া, লা রিওহা, আস্তুরিয়াস ও ক্যান্তাব্রিয়া অঞ্চলে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই অঞ্চলগুলোকে সবগুলোই দেশটির উত্তর অর্ধাংশে। দেশটির এই অংশে আগে গ্রীষ্মকাল অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়া বিরাজ করলেও গত কয়েক বছরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। স্পেনের রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান কার্লোস 3 হেলথ ইনস্টিটিউটের তথ্য উল্লেখ করে পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাপজনিত বিভিন্ন ঘটনায় 16 মে থেকে 13 জুলাইয়ের মধ্যে এই 1,180 জনের মৃত্যু হয়েছে। গত বছর একই সময়ে একই কারণে মাত্র 114 জনের মৃত্যু হয়েছিল। সুদানে আরএসএফ এর হামলায় নিহত 300। সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর বিরুদ্ধে শিশু, গর্ভবতী নারী সহ অন্তত 300 জনকে হত্যার অভিযোগ এনেছে দেশটির মানবাধিকার আইনজীবীদের একটি দল। উত্তর কর্দোফান রাজ্যের বিভিন্ন গ্রামে হামলা চালিয়ে ও আগুন ধরিয়ে তাদের হত্যা করা হয়। সুদানের পশ্চিমাঞ্চলে দেশটির সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। এর মধ্যে গত সোমবার রাতে ইমার্জেন্সি লয়ার্স নামের সংগঠনটি এক বিবৃতিতে এই অভিযোগ করে। 2023 সাল থেকে দুই পক্ষের মধ্যে গৃহযুদ্ধ চলছে। দেশের কেন্দ্র ও পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দেশটির সেনাবাহিনী। আরএসএফ পশ্চিমাঞ্চলের, বিশেষ করে উত্তর কর্দোফান ও দারফুর অঞ্চলে নিজেদের প্রভাব জোরদার করতে চাইছে। ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, গত শনিবার বারা শহরে